জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন। এখন চারদিক, আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যায় শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকাল, যা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। রায়ের আগের দিন ট্রাইব্যুনাল 1-এ ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, যেসব আসামি পলাতক তারা আত্মসমর্পণ না করলে আপিল করতে পারবেন না। এছাড়া রায়ের ক্ষেত্রে আসামি নারী না পুরুষ তা বিবেচনার সুযোগ নেই, তার অপরাধের মাত্রা অনুযায়ী সাজা হবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালে আমরা চেষ্টা করেছি গণমাধ্যমের আপনাদের মাধ্যমে সারা জাতিকে সাথে নিয়ে এই বিচারটা করতে, যেন শুধু বিচার হচ্ছে না, বিচারটা যে ন্যায় বিচার হচ্ছে এটা যেন জাতি জানতে পারে। এই জন্য আমরা একটা বড় অংশ প্রসিডিংস লাইভ করেছি। হাজির না হয়ে উনি যে সকল কথা বলবেন সেটা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয়, সামাজিক দৃষ্টিতে বক্তব্য, যেটাতে আমরা মনে করি যে উনি যে কোনো একটা সময় এসে বলবেন যে এখানে মামলা চলছে, এখানে যে মামলা হয়েছে এটা আমি জানি না বা জানতাম না, এটা বলার সুযোগ থাকছে না। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রাত 9:30টার দিকে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল হামলা করা হয়। একই সময় নিউ মার্কেট থানার সেন্ট্রাল রোডে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বাসার সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনা হয় মতিঝিলের TNT বাসস্ট্যান্ড এলাকায়। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়েও 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এছাড়া রাত 10টার পর গাবতলীতে 3টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা কেন্দ্র করে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রোববার থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সরকারি স্থাপনা, কোর্ট প্রাঙ্গণ, কূটনৈতিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও গণজমায়েত প্রবণ স্থানগুলোতে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্টের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। এছাড়াও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে আছে আসাদ জামান, সাভার থেকে আছেন সহকর্মী হুমায়ুন কবির এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। শুরুতেই চলে যাচ্ছে সিফাতের কাছে। সিফাত, রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? সেনা মোতায়েনের কোনো খবর পেয়েছেন কিনা, একই সঙ্গে নাশকতার কোনো খবর রয়েছে কিনা আপনার কাছে জানাবেন। স্বামী, নাশকতা বলতে খুব বড় ধরনের কোনো নাশকতা এখন পর্যন্ত আমরা খবর পাইনি, তবে ককটেল বিস্ফোরণের যে বিক্ষিপ্ত ঘটনা, বিক্ষিপ্তভাবে অনেকগুলো জায়গা থেকে আপনাদের কাছে খবর আসছে। কিছুক্ষণ আগে ইত্তেফাকের মোড়ে একটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং এর আগেও রাজনৈতিক কার্যালয় কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসভবনের সামনে গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং এই নাশকতা যাতে বড় না হয় সেটিকে ঘিরে দেখতে পাচ্ছেন। আমি আরেকটু দেখানোরও চেষ্টা করব। সেক্ষেত্রে বিজিবি দেখা যাচ্ছে একেবারে হাইকোর্ট প্রাঙ্গণের মুখেই, মাজার গেট যেটি রয়েছে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে, তার ঠিক পেছনেই পুলিশ রয়েছে। হাইকোর্টের ভেতরে যেহেতু নির্মাণ কাজ চলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনেও নির্মাণ কাজ চলছে, সেক্ষেত্রে যারা এই নির্মাণ শ্রমিক তাদের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে পুলিশ অর্থাৎ ভেতরে যারা নিরাপত্তা প্রহরী রয়েছে তাদেরকেও ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে তাদের চেকিং করা হচ্ছে। আমরা র্যাব দেখতে পাচ্ছি, সেনা সদস্য এখানে আমরা দেখতে পাইনি, তবে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখতে পেয়েছি। এবং এই যে হাইকোর্টকে ঘিরে আশপাশে একেবারে ঠিক বিপরীত পাশে কার্জন হলের দিকে যেতে, অর্থাৎ এই কার্জন হল দিকে যেতে হাইকোর্টের সামনে দিয়ে যে সড়কটি রয়েছে এই সড়কের দুই পাশে বন্ধ করে দেওয়া হয়েছে। একেবারে কার্জন হলের ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রান্তটি রয়েছে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাইকোর্টের এই পাশে প্রান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে। শুধুমাত্র জরুরি যে অ্যাম্বুলেন্স সেবা সেটি চলাচলের সুযোগ করে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া সবগুলো গেটই বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেতরে বাইরে থেকে কেউ এই মুহূর্তে প্রবেশ করতে পারছে না। এবং ঢাকা শহরে আমরা যেটি দেখছি, মহানগরীতে টহল দিচ্ছে
সাদা পোশাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সমন্বয় করে তারা আসলে টহল দিচ্ছে। একেবারে সাম্মি বলা যায় এখানে আমরা কিন্তু এই যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে কিন্তু বটগাছের নিচে আমরা যারা ছিন্নমূল মানুষ রাতের বেলা এখানে অনেকেই ঘুমান এবং এখানে অনেককে আমরা দেখতে পাই সাধারণ দিনগুলোতে। আজকে আসলে ছিন্নমূল যারা মানুষ রয়েছে, ভবঘুরে রয়েছে, তাদেরকেও কিন্তু এখানে থাকতে দেওয়া হয়নি। নিরাপত্তার জোরদার করা হয়েছে, নিরাপত্তার স্বার্থে মূলত এখানে রাখতে দেওয়া হয়নি। বিজিবির কথা বলছিলাম, তার স্ট্যান্ড বাই অবস্থায় রয়েছে, তার সাথে পাশাপাশি পুলিশ সদস্যরাও রয়েছেন এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেখানে পুলিশ টহল দিচ্ছেন, পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এই হাইকোর্টের চারপাশে যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে আমরা দেখছি নিরাপত্তা বাড়ানো হয়েছে। একেবারে সময় দিন গণনা শেষ করে এখন ঘন্টা গণনা শুরু হয়েছে। এখন যেহেতু ঘড়িতে 12টা বেজে গেছে, আর মাত্র 11 ঘন্টা, অর্থাৎ বেলা 11টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায় অভিযুক্ত 3 আসামি সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি সাবেক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই 3 জনকে আসলে জানাতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজশাহী, তো তাদের বিষয়ে কি সিদ্ধান্ত আসে সেটি এখন দেখার বিষয় এবং যাতে কোনো ঝামেলা না হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তো এই ছিল সামনে আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সবশেষ। এবারে আমরা চলে যাব মানিকগঞ্জে আসাদের কাছে। আসাদ, জানাবেন যে মানিকগঞ্জে অল্প সময়ের ব্যবধানে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং তাদের তৎপরতা কেমন জানাবেন? স্বামী, আমি এখন রয়েছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা, অর্থাৎ এই বাস স্ট্যান্ডের পাশ দিয়ে কিন্তু চলে গেছে ঢাকা আরিচা মহাসড়ক। এখানে কিন্তু 9টা 55 2টা ককটেল বিস্ফোরণ হয়েছে একই স্থানে। আর তারই 20-25 মিনিট পরেই কিন্তু আরো একটি ককটেল বিস্ফোরণ হয়েছে আমার থেকে আরেকটু সামনে, মানে শহরমুখী 1 থেকে 150 গজের সামনেই কিন্তু আরো একটি ককটেল বিস্ফোরণ হয়েছে একটি বেসরকারি ক্লিনিকের সামনে কিন্তু। আর তাছাড়া আমরা একটু আগে খবর পেয়েছি যে ওই সময়ের মধ্যেই সামনে যে ঢাকা আরিচা মহাসড়কের পাশেই কিন্তু গোলরা হাইওয়ে পুলিশ থানা রয়েছে, সেই এলাকায় কিন্তু আরো একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। অর্থাৎ আধা ঘন্টার মধ্যে মানিকগঞ্জে 3টি আর অন্য একটি সময়ের মধ্যে কিন্তু আরো একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এই ককটেল বিস্ফোরণে কিন্তু 2 জন আহত হয়েছেন, 2 জন রিকশা চালক এই বাস স্ট্যান্ড এলাকায়। তারা কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, মানিকগঞ্জ সদর হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন। আর এই ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সন্দেহভাজন হিসেবে গাড়ির চালক, তার সহযোগী এবং গাড়ির যে মালিক 3 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য তারা কিন্তু থানায় তাদেরকে নিয়ে গেছে। অর্থাৎ এই ঢাকা আরিচা মহাসড়ক দিয়েই কিন্তু একটি পিকআপ যাচ্ছিল, তাদেরকে কিন্তু সন্দেহভাজন হিসেবে তাদেরকে আটক করে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার আগেও কিন্তু আমরা দেখেছি যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে 12 তারিখ রাত 8:30টার সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া এই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে 8 তারিখ রাতে কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের শিবালয়ের যে উথুলি বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু সারমারো ফিলিং স্টেশনের সামনে একটি স্কুল বাসে কিন্তু আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পাশাপাশি আমরা দেখেছি যে 13 তারিখ রাত 1:30টার দিকে কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের পাশে ফলসাটিয়া যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু আরো একটি স্কুল বাসে কিন্তু আগুন ধরিয়ে দেয়। সেখানে যে বাসের মধ্যে থাকা একজন যে চালক তিনি কিন্তু মানে অগ্নিদগ্ধ হয়, তাকে কিন্তু এখন উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা জেনেছি। এই ঘটনার পরে কিন্তু পুলিশ বেশ তৎপর রয়েছে এবং পুলিশের টহল টিম কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন এলাকাতে কিন্তু তারা টহল দিচ্ছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এই এলাকা কিন্তু একেবারে জনশূন্য হয়ে গিয়েছে। তো স্বামী, এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। এবারে আমরা চলে যাব সাভারে হুমায়ুনের কাছে। হুমায়ুন, জানাবেন যে এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে এমন কোনো তথ্য আপনার কাছে এসেছে কিনা, বা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? সামনে আমরা সন্ধ্যার পর থেকে কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক সহ সাভারের বিভিন্ন স্পট ঘুরে দেখেছি। আগামীকাল মানে রাত পোহালেই যে ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির বিরুদ্ধে যে রায় হওয়ার কথা রয়েছে মানবতা বিরোধী অপরাধের দায়ে, সেই রায়কে কেন্দ্র করে
যাতে কোনো রকমের নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারা কিন্তু তাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটিকে জোরদার করেছে। পাশাপাশি আমরা দেখেছি স্থানীয় বিএনপি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু নেতাকর্মীদের নিয়ে আসলে সন্ধ্যার পর থেকে সাভারের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং বিশেষ করে বিএনপি কে আমরা দেখেছি বিএনপিকে তারা আসলে মোটামুটি ঢাকা রিচা মহাসড়ক দখলেই রেখেছেন এমন কথা বলা যায়। আসলে কোথাও যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছেন। সাভারের ফুলবাড়িয়া, হেমায়েতপুর, বলিয়াপুর, আমিনবাজার, নবীনগর সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা আগামীকাল রায় হওয়ার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কিন্তু মাঠে থাকবেন এমন কথাই কিন্তু স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে জানা গেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের কথা হচ্ছে, তারাও কিন্তু বলছেন এ পর্যন্ত সাভারের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তারা টহল পার্টি জোরদার করেছেন এবং পুলিশ কিন্তু আমার পিছনেও কিন্তু পুলিশ রয়েছে, দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সন্দেহভাজন কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করছেন কোথায় যাচ্ছেন এবং কোথা থেকে এসছেন এবং তাদের সাথে থাকা ব্যাগ কিংবা অন্য বহন করছেন কোনো কিছু সেগুলোও কিন্তু তারা তল্লাশি করছেন। আসলে সব মিলিয়ে এই মুহূর্তে ঢাকা রিচা মহাসড়কে নবীনগর থেকে আমরা আমিনবাজার পর্যন্ত এই স্পটগুলোতে আমরা খবর নিয়ে দেখেছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ধামরাইয়ের ধুলিবিটা এলাকায় কিন্তু আমরা দেখেছি 10টা থেকে 10:30টার মধ্যে একটি যাত্রীবাহী গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া আসলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বলছে তারা আগামীকাল সকাল থেকে ঢাকার যে প্রবেশপথ আমিনবাজার সেখানে আসলে নিরাপত্তা তল্লাশি জোরদার করবে। এই ছিল ঢাকা রিচা মহাসড়কের যে পুলিশের নজরদারি এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। এবারে চলে যাব গাজীপুরের ইফতেখারের কাছে। ইফতেখার জানাবেন যে গাজীপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে বিষয় নিয়ে? রাত পোহালে কিন্তু আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী যিনি বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় দেওয়ার কথা রয়েছে এবং এই রায়কে ঘিরে কিন্তু ইতিমধ্যে কিন্তু নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে এবং সেই কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যেন ঘটাতে না পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে এই সতর্ক অবস্থানের থাকার পরেও কিন্তু গাজীপুরের টঙ্গীতে রাত 9:30টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেটি টঙ্গী স্টেশন রোড এলাকায়। এবং প্রথমত আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যেটি জেনেছি তারা প্রথমে স্বীকার করেছেন যে এটি পটকা বিস্ফোরণ। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে জানা হয়েছে এটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এবং এই সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনাটি যখন ছড়িয়ে পড়ে আশপাশে তখন কিন্তু পুরো নগর জুড়ে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে নগরবাসীর মনে। এবং পুলিশের এই ঘটনার পর কিন্তু পুলিশের যে নজরদারি সেটি কিন্তু আরো কয়েকদিন বাড়ানো হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে স্টেশন রোড এলাকায়, ঠিক যে জায়গাটিতে এই সাউন্ড গ্রেনেড বিস্ফোরণটি হয়েছিল এবং সেই জায়গায় কিন্তু এখন কিন্তু প্রত্যেকটি গাড়িতেই তল্লাশি করা হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু একাধিক চেকপোস্ট বসে কিন্তু তারা কিন্তু তল্লাশি করছেন। এবং আমি যদি দেখাতে চাই এখানে মোটরসাইকেল যারা চালক রয়েছেন তাদেরকে কিন্তু বেশিরভাগ তল্লাশি করা হচ্ছে, পাশাপাশি অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তল্লাশি করা হচ্ছে। এবং এই অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যেমন সজাগ দৃষ্টি রয়েছে, পাশাপাশি নগরীর অন্য কোথাও যেন কোনো ধরনের এই অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেই জন্য কিন্তু তারা সর্বোচ্চ তৎপর রয়েছেন। মূলত এই যে রাত 9:30টার দিকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি এখানে কিন্তু টঙ্গী স্টেশন রোড যে বিআরটি ফ্লাইওভারটি রয়েছে সেই বিআরটি ফ্লাইওভারের উপর থেকে এই সাউন্ড গ্রেনেডটি নিক্ষেপ করা হয়েছিল। এবং যখন এই সাউন্ড গ্রেনেডটি নিক্ষেপ করা হয় তখন কিন্তু এই জায়গাটিতে পুলিশ সদস্যরা ঠিক একইভাবে এখন যেভাবে চেকপোস্ট তল্লাশি চলছিল ঠিক একইভাবে সে সময় কিন্তু এখানে চেকপোস্টে তল্লাশি চলছিল। এবং এই তল্লাশির সময় কিন্তু পাশে এখান থেকে প্রায় 15 থেকে 20 গজ দূরে কিন্তু বিস্ফোরণটি ঘটে এবং বিস্ফোরণের ঘটনার পরপর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখানে এসে উপস্থিত হন এবং তারা যে আলামত অর্থাৎ সাউন্ড গ্রেনেডের যে আলামতটি সেটি কিন্তু তারা সংগ্রহ করেছেন। এবং পুলিশের যেটি ধারণা করছেন যে 5 আগস্টের পরে বিভিন্ন থানা থেকে যে সকল অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রের কিন্তু ব্যবহার করা হচ্ছে এই আগামীকালকে রায় ঘোষণাকে কেন্দ্র করে। এবং সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে আরো কোথাও নাশকতা যেন ঘটনা যেন ঘটাতে না পারে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছে। এবং গাজীপুরের সামগ্রিকভাবে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সামনে
কাল অর্থাৎ সোমবার শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়িয়েছে। সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে চোরাগোপ্তা হামলা প্রতিরোধে রাজধানীতে সক্রিয় রয়েছে পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করেছে ডিএমপির মিডিয়া উইংয়ের প্রধান তালিবুর রহমান। এদিকে পুলিশের নতুন পোশাক মনোবল ভাঙার কারণ হবে না বলেও মনে করেন পুলিশেরই কর্মকর্তা। এদিকে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরে দায়িত্ব পালন করছে বিজিবি। নগরবাসীর নিরাপত্তার জন্য যে সব পুলিশি তৎপরতা সেগুলো ইতিমধ্যে আমরা চক আউট করেছি এবং তার ভিত্তিতে নগরের যে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানগুলোতে আমাদের চেকপোস্ট বাড়িয়েছি। এর বাইরে আমাদের নিয়মিত যে টহল কার্যক্রম সেটাও জোরদার করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে আমাদের যে তল্লাশি কার্যক্রম সেটাও চলমান রয়েছে। গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বহুলাংশে। আমি সার্বিকভাবে বলতে পারি নগরবাসীর সহায়তায় পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ করার জন্য যথেষ্ট সক্ষমতা পুলিশের রয়েছে এবং আমরা সে অনুযায়ী কাজ করছি। মানিকগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার পর থেকে এসব ঘটনা ঘটে। রাত 9:30টার পর মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একে একে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আহত হয় 2 জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে 2 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে গাজীপুরের টঙ্গীতে পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত 9:30টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের পাশে এই ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ সদস্যরা। এছাড়া চট্টগ্রামের 16 শহরের 2 নম্বর গেট এলাকায় 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা 7টার দিকে ঘটনা ঘটে। ফ্লাইওভারের উপর থেকে নিচের সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। যদিও পুলিশের দাবি সেগুলো ককটেল নয়, বরং পটকা। এদিকে সিলেট ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। নাশকতার অভিযোগে কুমিল্লা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের 44 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার গভীর রাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকার একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। একইভাবে ময়মনসিংহে কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর গাছ ফেলে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোর থেকে মাদারীপুরের গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশ সহ কয়েকটি স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করে তারা। নাশকতার অভিযোগে কুমিল্লা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের 44 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই আন্দোলনে অজ্ঞাতনামা শহীদদের পরিচয় শনাক্ত করতে আগামী 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা দেশে আসবেন। একথা জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, আগামী 7 ডিসেম্বর থেকে গণকবরে শহীদদের পরিচয় শনাক্ত করা শুরু হবে। দুপুরে রায়ের বাজারে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। আইডেন্টিফাই করা যায় নাই, অনেকে গ্রামেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাদের পরিবার তাদেরকে খুঁজে পাননি। সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামী 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন। আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টদের মাধ্যমে আমরা আশা করি যে আমাদের সকল শহীদদের আমরা আইডেন্টিফাই করতে পারবো। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করতেই নানান দাবি তুলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে খারাপ উল্লেখ করে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচিত সরকার না আসলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। দুপুরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীকাল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে একটা মহল নাশকতার ষড়যন্ত্র করছে।
মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনই একমাত্র পথ যা দিয়ে গণতন্ত্রে যেতে পারব। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে আমরা যেতে পারবো। জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পিআর পদ্ধতির নামে উসিলা তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি দল। কুমিল্লার দাউদকান্দি পৌর পার্কের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাক নির্বাচনী গণমিছিলের পূর্বে বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, পিআর পদ্ধতি হলে দলের এমপি হবে, কিন্তু জনগণের এমপি হবে না। নির্বাচনকে ঘিরে চলছে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, সকল ষড়যন্ত্র ও অপচেষ্টা মোকাবেলায় দলের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এতদিন যে প্রত্যাশা নিজের হাতে ভোট দিয়ে তার প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাবে এবং তারা সরকার প্রতিষ্ঠা করবে, সেই সরকার হবে জনগণের সরকার আর এমপিরা হবে জনগণের এমপি। পিআর পদ্ধতিতে দিলে সেখানে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে, তারা দলের এমপি হয়ে যাবে, জনগণের এমপি হবে না। আমরা এটা পছন্দ করি না। নানা ধরনের উসিলা সৃষ্টি করে এই যে নির্বাচনকে বানচাল করার জন্য অথবা নির্বাচনকে একটু বিলম্ব করার জন্য আজকে নানা রকমের ষড়যন্ত্র চলছে। বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে 3 জেলায় বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকেরা। বিকেলে সুনামগঞ্জ 5 আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর সমর্থকেরা সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে পড়ে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল। এদিকে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়নের বাতিলের দাবিতে নাচলে রেলপথ অবরোধ করেন নেতাকর্মীরা। আটকা পড়ে রাজশাহী থেকে রহনপুরগামী একটি কমিউটার ট্রেন। এছাড়া মাগুরা 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। 5 দফা দাবিতে 8 দলের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত 8 দলের পক্ষ থেকে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, পরবর্তী কর্মসূচি 8 দলের লিয়াজু কমিটির পক্ষ থেকে দেয়া হবে। গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হলে যে সংকট তৈরি হবে সরকারকে তা সমাধান করতে হবে বলেও জানান তিনি। প্রশাসনের রদবদল ইচ্ছে হচ্ছে একটি দলকে খুশি করার জন্য। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বান 8 দলের নেতাদের। বলেন, কোনো উপদেষ্টা দলীয় কথা শুনে সরকারকে মিসগাইড করলে সরকারকে সচেতন থাকার আহ্বান জানান। জাতীয় নির্বাচন প্রভাবিত হবে না, বরং 8 দলের আন্দোলনের মাধ্যমে নির্বাচনকে অবাধ নিরপেক্ষ রাখতে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন 8 দলের নেতারা। জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমরা তো নির্বাচন সুষ্ঠু করার জন্যই আন্দোলনের মাঠে আছি। আমাদের লেভেল প্লেইং ফিল্ডের দাবি পূরণ হয়নি, ফ্যাসিবাদের দোসরদের সকলের বিচারের কাঠগড়ায় আনার দাবি এখনো পূরণ হয়নি, প্রশাসনিক রদবদলে যে দলীয় পক্ষপাতমূলক কাজ চলছে সেটার দাবি এখনো পূরণ হয়নি, তাই না? আমরা এই অনেক দাবি এখনো অপূরণ আছে। এটার জন্য আমরা আন্দোলনের কর্মসূচি শীর্ষ নেতৃত্বের লিয়াজু কমিটিকে যে দায়িত্ব দেওয়া আছে তারা সেটা সময় মতো বৈঠক করে ঘোষণা করবে। প্রধান উপদেষ্টা
একই দিনে ভোট একথা বলার কারণে যে সংশয়, তা সরকারকে দূর করতে হবে। আমাদের যে 5 দফা দাবি, তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের শুরুতে একথা বলেন তিনি। সিইসি বলেন, আচরণবিধির ওপর একটা সুষ্ঠু নির্বাচন নির্ভর করে, তাই দলীয়ভাবে আচরণবিধি প্রচার করার আহ্বান জানান তিনি। এদিন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো সংলাপ করেছে কমিশন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ হিসেবে 12টি দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে সকল নিবন্ধিত দলের সঙ্গে বৈঠক করবে ইসি। আমাদের ডায়াসপোরাদের ভোটের একটা ব্যবস্থা করা, এখানে আমাদের যারা ভোট কালেকশন করেন প্রায় 10 লক্ষের মতো লোক নিয়োজিত থাকেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ইত্যাদি। ওরা নিজেরা কোনোদিন ভোট দিতে পারে না, তাদের একটা ভোটের ব্যবস্থা উদ্যোগ আমরা নিয়েছি। ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, একটা সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা। এই সমস্ত বিষয়ে আপনাদের একটা পরামর্শ আমরা চাইব, কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি। নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর হয়, তার জন্য মাঠ প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শেখ হাসিনার রায়কে ঘিরে বিশৃঙ্খলা এড়াতে সব বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। দুপুরে বরিশালে পুলিশ লাইন্সে জেলা ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়টি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এর সাথে ইসি, রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে। এর আগে বরিশাল পুলিশ লাইন্স কম্পাউন্ড পরিদর্শন করেন তিনি। আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর হবে। মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে, এই দুটোটাই তারা করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে বলে দাবি করেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, শুধু উচ্ছেদ অভিযান চালিয়ে ইটের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। এজন্য ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট নীতিমালা জরুরি। রোববার রাজধানীর পূর্ত ভবনে আয়োজিত গ্রিন প্রকিউরমেন্ট অ্যান্ড গ্রিন বিল্ডিং শীর্ষক এক সেমিনারে তিনি মন্তব্য করেন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বেদখল হয়ে যাওয়া নদ নদী, খাল বিল উদ্ধার করা না গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়বে। তিনি আরও বলেন, নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় সেবার মান উন্নয়ন ঘটানো সম্ভব হয়ে উঠছে না। বেদখল হয়ে যাওয়া ওয়াটার বডিজ এবং গ্রিনারিজ আমরা পুনরুদ্ধার করে নাগরিক সেবায় নিয়োজিত করতে পারি। কাজের ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি মারাত্মকভাবে কম্প্রোমাইজড, আর কম্প্রোমাইজড হয়েছে বলেই সেবার মানও অত্যন্ত খারাপ পর্যায়ে চলে যায় এবং মানুষ উপকার পায় না। বাংলাদেশে এত পতিত জমি কোথায় আছে? 10,000 ইটভাটাকে মাটি সরবরাহ করার জন্য এটা ডিসি সাহেবেরা বোঝেন না? ডিসি সাহেবেরা যদি ওনাদের দায়িত্ব পালন না করেন, তাহলে আমরা এখানে উপদেষ্টারা বসে ওই এনফোর্সমেন্টের কাজ তো আমাদের না। সো আমি ইটভাটা ভাঙতে পারবো, কিন্তু ভাঙা তো সমাধান না। পরের বছর তো আবার সে নতুন করে করবে, কারণ তার তো মার্কেটে চাহিদা রয়ে গেছে। কাজে এই মুহূর্তে যেটা করতে হবে, যে সরকারের যে নীতিটা আছে ব্লকের, সেটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। খুলনার 31 নম্বর ওয়ার্ডের দক্ষিণ টুটপাড়া এলাকায় একটি বাড়ি থেকে নানি ও 2 নাতি সহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত 8:30টার দিকে বসতঘরের পাশের মুরগির খামার থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন 8 বছর বয়সী নাতি মুস্তাকিম ও 6 বছর বয়সী ফাতিহা এবং তাদের নানি মহিদুন্নেসা।
স্থানীয়রা জানায় দুই শিশুর বাবা মা চাকরি করেন, তাই প্রতিদিনের মতোই সকালে মুস্তাকিম ও ফাতিহাকে নানি বাড়িতে রেখে কাজে যান তারা। তবে সন্ধ্যায় ফিরে দীর্ঘ সময় দরজা ধাক্কা দিলেও সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভাঙেন তারা। পরে নানি মহিদুন্নেসার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বাড়ির বসত ঘরের পাশের মুরগির খামারের কাছে পাওয়া যায় মুস্তাকিম ও ফাতিহার মরদেহ। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড দাবি পরিবারের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ডের মিরেরহাট বটতল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিডিএম নামের একটি লোকাল বাস বটতলা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকে ধাক্কা দেয়। পরে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলে বাসের ৪ যাত্রীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে শুরুতে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বাসটির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বলছে পুলিশ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, শাকসু এবং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইইআর ভবনে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর আবুল মুকিত মোহাম্মদ মোমেন এই তফসিল ঘোষণা করেন। প্রকাশিত তফসিল অনুযায়ী আগামী ২০ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২২ ও ২৩ নভেম্বর ভোটার তালিকা সংশোধনের আবেদন ও আপত্তি গ্রহণ করা হবে। পর্যালোচনা শেষে ২৪ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শেষে প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৬ ও ২৭ নভেম্বর। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত করা হয়েছে ৩০ নভেম্বর। এছাড়াও প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার, আপিল গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২রা ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্বাচনের যে তারিখটা আপনারা সবাই জানেন, শাকসু গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের তারিখ নির্ধারণ এবং ঘোষণা করবেন শাকসু সংসদের যে সভাপতি মাননীয় উপাচার্য মহোদয়। সুতরাং মাননীয় উপাচার্য মহোদয় আমাদেরকে এই তারিখটা জেনেছেন, সেই তারিখের আলোকেই আমরা তফসিল ঘোষণা করেছি। প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন তার ব্যবসায়ী অংশীদার। এই মামলায় মেহজাবিনের ভাইকেও আসামি করা হয়েছে। ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাদী আমিরুল বলেন, গত ১০ নভেম্বর মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ঠিক থাকলেও তারা আসেনি, এজন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সোমবার বিকেলে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মেহজাবিন। পরে আদালত শুনানি করে তাদের জামিন মঞ্জুর করেন। পারিবারিক ব্যবসায়ী অংশীদার আমিরুল ইসলাম অভিনেত্রী মেহজাবিন ও তার ভাইয়ের বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকি মামলা দায়ের করেন। দেশের প্রতি ১০ শিশুর মধ্যে ৪ জনের রক্তে উদ্বেগজনক হারে সীসা পাওয়া গেছে। পরিসংখ্যান ব্যুরো এবং ইউনিসেফের যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩৮% এবং অন্তঃসত্ত্বা নারীদের ৮% দেহে নিরাপদ মাত্রার চেয়ে বেশি সীসা রয়েছে। আক্রান্ত শিশুদের অর্ধেকের বেশি ধনী পরিবারের এবং ৩০% দরিদ্র জনগোষ্ঠীর শিশু। সেমিনারে বক্তারা বলেন, সীসা দূষণ শিশুদের মস্তিষ্কের বিকাশে
হুমকি সৃষ্টি করে। এছাড়া এর প্রভাবে আর্থসামাজিক শ্রেণীর ওপরও পড়বে। পণ্য পরিবহন নীতিমালা বাস্তবায়ন এবং সমুদ্র বন্দর থেকে বাল্কহেড পণ্য পরিবহন বন্ধ করা সহ 10 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন এবং কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংস্থা দুটি এই দাবি জানায়। রোববার বেলা 11টার দিকে ডিআরইউ এর সাগররুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পণ্য পরিবহন নীতিমালা 2024-এর নীতি নির্ধারণী কমিটিতে দেশে জাহাজের সংখ্যার অনুপাতে প্রতিনিধি নির্ধারণের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। পণ্য আমদানি বাড়লে দেশ জাহাজ সংকটে পড়বে বলেও জানান আয়োজকরা। বলেন, দেশে 80% পণ্য আমদানি হয় নৌপথে, ফলে দেশে জাহাজ সংকট তৈরি হলে তা জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলবে। গাজীপুরের রাজেন্দ্রপুরে সেনানিবাসের অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল ও আর্মি অর্ডিন্যান্স কোরের 45তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাবাহিনীর প্রধান আর্মি অর্ডিন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের সেবায় তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। নিষ্ঠা, একাগ্রতা ও পেশা দায়িত্ব ধরে রেখে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়িয়ে 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান তিনি। পরে মতবিনিময়কালে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন সেনাবাহিনী প্রধান। বাঙালির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে নবান্ন উৎসব পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ। প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহ উদ্দীপনায় পিঠা উৎসব, নাচ, গান আর আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে চলছে নবান্ন উদযাপন। রোববার সকাল 9:30টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রদর্শনী প্লটে ধান কাটার মধ্যে দিয়ে শুরু হয় নবান্ন উৎসবের আনুষ্ঠানিকতা। পরে সেখান থেকে নেচে গেয়ে অনুষদের সামনে আসেন শিক্ষার্থীরা। সেখানে পিঠা মেলার উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দিনব্যাপী এই আয়োজনে পিঠা উৎসব, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। নবান্ন উৎসবে 15টি স্টলে শিক্ষার্থীদের নিজ হাতে বানানো দুধ পুলি, চন্দ্রপুলি, খোলা চিতই, নকশি পিঠা, মালাই বিহার, জামাই পিঠা সহ প্রায় 1.5 শতাধিক পিঠা পাওয়া যাচ্ছে। শিক্ষক শিক্ষার্থীরা জানান, বাঙালির ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরার জন্যই এই উৎসব। নতুন ধানের পায়েস, পিঠা এগুলো সব হারিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই অ্যাগ্রোনমি এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট আমরা এই ঐতিহ্যটাকে ধরে রাখতে চেষ্টা করছি। বাংলার এই উৎসবটা যাতে কোনোভাবে হারিয়ে না যায় সেটাকে ধরে রাখার জন্য আমরা আধুনিকতার সাথে তাল মিলিয়ে চেষ্টা করছি এটাকে ধরে রাখার। গোটা দেশকে জানাতে চাই যে এখন আমাদের মাঝে সেই ঐতিহ্যটা, পুরনো ঐতিহ্যটা আমাদের মাঝে এখন আছে। গ্রামীণ যে ঐতিহ্য ছিল, কৃষকরা তাদের ধান কাটার পরে পিঠাপুলি তৈরি করবে, জামাই দিয়ে আসবে, তাদের নিয়ে খাবে এবং এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাবে। এইভাবে গ্রামগঞ্জের ঐতিহ্যকে আমরা ধরে রাখার জন্য আমাদের বিভাগ থেকে এই প্রোগ্রামটা করে থাকি। বগুড়ায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব। আমরা কজন শিল্পগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর আয়োজনে বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে নবান্নের ঐতিহ্য তুলে ধরেন শিল্পীরা। এ সময় নাচ, গান পরিবেশন করেন সংস্কৃতি কর্মীরা। এর আগে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক উপস্থিত সদস্যদের মুড়ি, চিরা, নাড়ু ও পিঠা খাইয়ে দেন। নবান্ন উৎসবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবান্নের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সকলের প্রতি আহ্বান জানান আয়োজকরা। ঐতিহ্যকে আমরা ভুলতে পারবো না, ঐতিহ্যকে আমাকে ধরে রাখতে হবে। ঐতিহ্য ধরে রাখতে হলে আমাদের বাংলা ভাষা বা বাঙালি যে জাতির যে নবান্নগুলি বা অন্যান্য আনুষঙ্গিক পয়লা বৈশাখ এগুলি যে আমরা করি, অনেকে অনেক সমালোচনা করে, কিন্তু আমাদের একটু দরকার আছে, বাচ্চাদের জন্য জানার দরকার আছে যে অতীতে এবং ঐতিহ্য বাঙালি বাংলাদেশের কি দিবসগুলি আমরা পালন করতে পারি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
ভারতের দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে আত্মঘাতী বোমা হামলাকারীর প্রধান সহযোগীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। ভারতের সন্ত্রাসবিরোধী সংস্থা জানিয়েছে আটক ব্যক্তি আমির রশিদ আলী জম্মু কাশ্মীরের বাসিন্দা। বিস্ফোরিত গাড়িটি তার নামেই নিবন্ধন করা ছিল। গাড়িটি কেনার জন্য দিল্লিতে এসেছিলেন তিনি। এরপর সেখানে রাখা হয় বিস্ফোরক দ্রব্য। গাড়িটি চালাচ্ছিলেন অভিযুক্ত ওমর উন-নবী। তারা দুজন মিলেই এই হামলার ষড়যন্ত্র করে বলে জানায় মামলা তদন্তকারী সংস্থা। বোমা বিস্ফোরণের ঘটনায় আরও একটি নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে দিল্লি পুলিশ, যেখানে দেখা যায় জনাকীর্ণ এলাকায় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি হঠাৎ বিস্ফোরিত হয়। গেল সোমবার দিল্লির লালকেল্লার কাছে সন্ধ্যার দিকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয় অন্তত 13 জন। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারিয়েছে 3 ফিলিস্তিনি। এদিকে উপত্যকাটির লাখ লাখ মানুষের জন্য নতুন করে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, বন্যা আর শীত। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে গাজার বিভিন্ন অংশে দেখা দিয়েছে বন্যা। নিচু এলাকার তাঁবুগুলোতে পানি ঢুকে পড়ায় দিন রাত ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাস্তুচ্যুতদের। এছাড়া তীব্র হয়েছে তাঁবু সংকট। এ অবস্থায় কয়েকদিনের মধ্যে উপত্যকাটিতে অসুস্থজনিত সংকট বাড়বে বলে জানায় জাতিসংঘ। ইউক্রেনের ঝাপোরিঝিয়ায় আরও একটি এলাকা দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার তেল শোধনাগারে হামলার পাল্টা দাবি ইউক্রেনের। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ সামরিক বিমানবন্দর ও গোয়েন্দা বিভাগের যোগাযোগ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহে হামলা চালিয়েছে মস্কো। অব্যাহত আছে আগ্রাসী স্থল অভিযানও। একই দিনে রাশিয়ার রায়াজান তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন, যেখানে দিনে 84 টন সামরিক জ্বালানি উৎপাদন হতো। এদিকে আবারও বন্দি বিনিময় 2 দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। এছাড়া পাওয়ার অপেক্ষা 1200 ইউক্রেনীয় বন্দী। এ বিষয়ে কিছু জানায়নি রাশিয়া। ক্ষমতা গ্রহণের 1 মাস না পেরোতেই সমালোচনার মুখে জাপানের প্রধানমন্ত্রী সিনায়ে তাকাইচি। দেশটির পার্লামেন্টে তাইওয়ান ইস্যুতে চীনের আধিপত্য নিয়ে মন্তব্য করার নিজ দেশের সমালোচনার মুখে পড়েন তিনি। একটি জরিপে দেখা গেছে জাপানের 44% বেশি মানুষ এরই মধ্যে তাকাইচির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অভ্যন্তরীণ সমালোচনার পাশাপাশি চীনের তোপের মুখেও পড়েছে জাপানের নতুন এই প্রধানমন্ত্রী। এরই মধ্যে চীনা নাগরিকদের জাপানের পড়াশোনা করতে না যেতে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। এবারে খেলার খবর। জাতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকেই দারুণ পারফরমেন্সে প্রশংসায় ভাসছেন সাইফ হাসান। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক পেতে শুরু করেছেন। সোমবার T10 লিগ খেলতে দুবাইয়ের ফ্লাইট ধরবেন। যাওয়ার আগে প্রত্যাবর্তনের গল্প বলার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও বিসিবির NOC ও মুশফিকের 100তম টেস্ট নিয়ে কথা বলেছেন তিনি। এখানে সুযোগ পাই, ডেভেলপ করার চেষ্টা করতেছি। আসলে নিজের কোচ নিজে হওয়া খুব ইম্পর্টেন্ট, নিজের খেলাটা নিজেই খেলতে হবে। থ্যাঙ্কফুল টু বিসিবি, ভেরি থ্যাঙ্কফুল, যেহেতু NOC দিয়েছে। আর আয়ারল্যান্ড সিরিজের আগে নর্মালি ফুল টুর্নামেন্ট খেলতে পারবো না, বাট হাফ NOC দিয়েছে, সো ভেরি থ্যাঙ্কফুল। মুশফিক ভাই তো আমাদের জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন, সো বেস্ট উইশেস মুশফিক ভাইয়ের জন্য। তার ওয়ার্ক এথিক্স, মুশফিক ভাইয়ের এভরিথিং, প্র্যাকটিস, এভরিথিং সব কিছুই অনেক বড় একটা ইন্সপিরেশন। তার ওনার স্ট্যাটস সেটা বলে। সো ভেরি হোপফুল, ভালো একটা শেষ হবে মুশফিক ভাই। আবুধাবি T10 লিগে আগেই ডাক পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। এবার তাসকিন আহমেদকে দলে ফিরিয়েছে নর্দার্ন ওয়ারিয়র্স। রোববার 16 নভেম্বর তাসকিনের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে নর্দার্ন ওয়ারিয়র্স। ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হওয়া রয়্যাল চ্যাম্পস। গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। এরপর ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরও 2 ক্রিকেটার। 18 অক্টোবর হওয়া ড্রাফটে বি ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। আসরের শুরু থেকেই খেলতে পারেন তিনি। ড্রাফটে সি ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানা।
ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল ডানহাতি এই পেসারের, তবে বিসিবি এনওসি না দেয়ায় এই আসরে আর খেলা হচ্ছে না তার। আগামী 18 নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। 8 দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 30 নভেম্বর। কলকাতা টেস্টের মাঝেই হাসপাতালে ভর্তি হলেন ভারতের অধিনায়ক শুভমান গিল। এই টেস্টে দ্বিতীয় ইনিংসে দলের হয়ে ব্যাট করেননি তিনি। দ্বিতীয় দিনের খেলার শুরুতেই ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন শুভমান গিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সিমন হার্মারের বলে সুইপ শট খেলার পরে ঘাড়ে অস্বস্তি অনুভব করেন ভারতের অধিনায়ক। এরপর দিনের খেলা শেষ হলে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তৃতীয় দিন ভারত যখন 124 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে তখনও হাসপাতালেই ছিলেন শুভমান গিল। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিনের জন্য ডাক্তারদের পর্যবেক্ষণেই থাকবেন শুভমান গিল, আর তার অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পান্থ। শেষ করছে এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।